প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজ আমরা বিজ্ঞানের নিম্ন শ্রেণীর যে প্রথম অধ্যায়, এখানে পাঠ 8-9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এই নিয়ে আলোচনা করব। আসো দেখি। ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে, অর্থাৎ আমরা যখন একে অপরের সাথে হাত মেলাই, সেই রকম হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমনটি হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্র যে জীবাণু থাকে মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। জোয়ার মানে হলো এটা সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে দিনে 2 বার, অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণে পানি উপরের দিকে উঠে আসে, সেটাকে বলে জোয়ার। আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলের মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। পায়খানা নাই, তাই যেখানে সেখানে যত্রতত্র পায়খানা করে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এই সব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করতে পারে। রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রমিত পায়। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অ্যান্টামিবা মানুষকে কিভাবে সংক্রমিত করে, এইভাবে তুমি উত্তরটা দিতে পারো। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনের মধ্যে এমনি এটা সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাসি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়, অর্থাৎ তুমি একটা ভালো উদ্ভিদের মধ্যে একটা রোগ জীবাণু আক্রান্ত উদ্ভিদ নিয়ে আসলা, কয়েকদিন পরেই দেখবা ভালো উদ্ভিদগুলো ওই রোগে আক্রান্ত হচ্ছে। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। এইডস অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, এই রোগটা হলে আর এটা কখনো ভালো হয় না, কারণ এর কোনো চিকিৎসা নেই। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, এক শুয়ে বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাসজনিত এইসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। মানব দেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার, অর্থাৎ অণুজীবগুলো প্রবেশ করলে সেইগুলোকে আমরা কীভাবে প্রতিরোধ ও প্রতিকার করতে পারি। প্রতিরোধ হলো যাতে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, আর প্রতিকার হলো জীবাণুগুলো প্রবেশ করে ফেলেছে এবং সে থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেটা। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় তা নয়।
একই সাথে তাজা শাকসবজি ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন, খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা। রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠতে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা দিয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া অবশ্যই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল ও কাপড় চোপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ অবশ্যই, তার কারণ আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি পান করলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। এই জন্যই নিরাপদ আর্সেনিক মুক্ত পানি। পুকুর, নদীর পরিষ্কার পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ যখন টিউবওয়েলে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে সেই পানি পান করলে তো আমরা দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়বো। কাজেই তখন পুকুর, নদীর পরিষ্কার পানিগুলো আমরা ফুটিয়ে পান করব, কারণ পরিষ্কার পানির মধ্যেও জীবাণু আছে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে। আমাদের যে বাসা বাড়িতে মুরগি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, কবুতর আছে, এগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হতে পারে। যদি একবার বার্ড ফ্লুতে আক্রান্ত হয় তাহলে তাদেরকে মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। ম্যাটকাও গরুতে হয়। অ্যানথ্রাক্স রোগ, এটাও একটা গরুতে হয়, খুব মারাত্মক ছোঁয়াচে রোগ। এটা আক্রান্ত হলে গরু মহিষ মেরে ফেলে দেওয়া উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদের ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। এজন্য বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। অর্থাৎ এ ব্যাপারে আমরা নানাভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি বা এটাকে মানুষের মধ্যে প্রচার করতে পারি। রোগ আক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল করে ফেলতে পারে। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। তো আমরা অবশ্যই হাতুড়ে ডাক্তারের কাছে যাব না। হাতুড়ে ডাক্তার হলো যিনি দেখে দেখে শিখেছেন কিন্তু সংশ্লিষ্ট রোগ বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নাই, তার কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নাই, তারাই হলো হাতুড়ে ডাক্তার। এদের থেকে আমরা দূরে থাকব। আমরা অভিজ্ঞ এবং সার্টিফিকেটধারী প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে গিয়েই চিকিৎসা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।